প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায়। স্বাগত জানাচ্ছি ভালোবাসা প্রাণে প্রাণের আজকের আয়োজনে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং বরাবরের মতোই আপনাদের ভীষণ পছন্দের একজন মানুষ আমার সঙ্গে আছেন, যার সঙ্গে গল্প হবে, আড্ডা হবে এবং তিনি একজন গানের মানুষ। দর্শক, আমার সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমিন বিশ্বাস। ভাইয়া স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো থাকার চেষ্টা ভালো আছি। থাকতে হচ্ছে আমাদের সবাইকে। একটু এই সময়ের কাজ নিয়ে জানতে চাই, যেহেতু কাজ একটু কম, আসলে টেলিভিশন বলি বা স্টেজ প্রোগ্রাম তো একেবারেই নেই, সার্বিক পরিস্থিতি মিলিয়ে নিজের যে রেকর্ডিং এর কাজ, লেখালেখি, এগুলো তো চলছে। কি করে সময় পার করছেন এখন? বাইরের কাজ যেহেতু এখন তুলনামূলক কম পারিপার্শ্বিকতার কারণে, যেহেতু লেখালেখিটা করি সেটা বাসায় যেহেতু হয় সেটি চলছে। লেখালেখি বলতে স্ক্রিপ্ট লেখা, সেটি অনেক আগে থেকেই করে আসছি, চলছে। এবং আমি যতটুকু জানি আপনি তো বাংলাদেশ টেলিভিশনে অ্যানিমেটেড আপনার কিছু সিরিজ চায়, সেগুলো আপনি লিখছেন। লেখালেখি চর্চাটা, ঠিক গান নিয়ে আমরা কথা বলবো, কিন্তু যেহেতু লেখা দিয়ে শুরু হলো, একটু লেখালেখির গল্পটা আগে জানতে চাই। শুরুটা কখন, কিভাবে হয়েছিল? এটি আসলে আমার প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা ছিল, আমার নাটকের ছাত্র ছিলাম আমি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী ইউনিভার্সিটিতে নাট্যকলার ছাত্র। তো যেহেতু এটি আমার পড়াশোনার একটি বিষয় ছিল, তো নাটকে পড়ার সুবাদে স্ক্রিপ্ট রাইটিং বিষয়টা আয়ত্তে নিয়ে আসা। কিন্তু এটি আসলে পেশা পুরোপুরি না বলে, যদি বলি নেশার জায়গা থেকে আমি লিখি রেগুলার, এবং অ্যানিমেশন নিয়ে অনেক দিন ধরে কাজ করছি, এবং অ্যানিমেশন নিয়ে কাজ করতে আসলে খুব মজা পাই। আচ্ছা, কারণ বাচ্চাদের নিয়ে কাজ করার আলাদা একটা ভালো লাগার বিষয়ে কাজ করে। এবং এখানে শুধুমাত্র যে লিখছেন বা লেখার বিষয়টা যেটা বলছিলেন যে আয়ত্তে আছে, যেহেতু এই সাবজেক্টে পড়াশোনা করছেন, কিন্তু একদম বাচ্চাদের যে মানসিক যে ব্যাপারটা, সেটাও তো নিশ্চয়ই, সেই পালসটাও তো ধরতে হয় এবং তারপরে ওইভাবে করে লিখতে হয়। একদম। এবং কারণ আমরা যে সময়টায় বেড়ে উঠেছি, আমরাও তো ছোট ছিলাম, সেই সময়ে এখনকার সময় অনেক পার্থক্য। অনেক পার্থক্য। তখনকার আমাদের মানসিকতা যেমন ছিল, এখনকার শিশুদের মানসিকতা কিন্তু অনেক পার্থক্য। চিন্তা ভাবনা জায়গায় পার্থক্য, তাদের আদর্শিক জায়গায় পার্থক্য, তাদের দর্শনগত জায়গায় পার্থক্য, তাদের জানতে চাওয়ারও অনেক পার্থক্য আছে। সুতরাং এই পার্থক্যগুলো ধরতে পারাটা এত সহজ বিষয়ও না। কিন্তু তারপরেও যেহেতু শিশুদের নিয়ে কাজ করতে আলাদা একটা ভালো লাগা কাজ করে, সুতরাং আমি এখানে আনন্দ পাই। একদম। এবং বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু নাট্যকলা পড়াশোনা করেছেন, সেখান থেকে স্ক্রিপ্টের চর্চা, কিন্তু লেখালেখিটা তো আসলে একেবারেই আমার কাছে মনে হয় বাইবর্ন একটা প্রতিভা। কিছুটা থাকতে হয়, কিছুটা তো নিশ্চয়ই। ছোটবেলায় মনে পড়ে যে প্রথম লেখালেখি বা ডায়েরি লেখা বা একদম মানে পড়ার যে খাতা, সেটার মধ্যে 2-4 লাইন করে লেখা শুরু? প্রচুর লিখতাম। এক লাইন যদি আমার পাঠ্য বইয়ের কোনো কিছু লিখতাম, পরের লাইনে দেখা গেল কোনো কবিতা, কোনো গান, হতো না সেটা কিছুই, কিন্তু ওই চেষ্টা বা লেখার একটা তাগিদ বা তাড়না অনুভব করা, সেটি ছিল। আচ্ছা, প্রথম আপনার কোনো কবিতা বলি বা ছোট গল্প বা লেখা কাকে দেখিয়েছিলেন? আমার এক শিক্ষককে দেখিয়েছিলাম, এবং প্রথম দিন তিনি দেখে বললেন কিচ্ছু হয়নি। স্বাভাবিক, খুবই তখন মন খারাপ হলো, হয়নি? মর্মাহত হলাম ভীষণভাবে। পরের সপ্তাহে আবার লিখলাম তাকে নিয়ে একটু কবিতা, এবং কবিতাটা তাকে নিয়ে লেখা এই কারণে কিনা জানি না, তিনি সহজে খুব একটা ডিনাই করতে পারলেন না। তখন অ্যাপ্রিসিয়েশনটা আসলো, না ভালোই লিখেছো, চেষ্টা করো, লিখতে পারবো ভবিষ্যতে, এই অ্যাপ্রিসিয়েশনটা ছিল। কিন্তু আমার লেখালেখির বিষয়টা খুব একটা সামনে নিয়ে আসি না আমিও, যেহেতু সবাই আমাকে গানের মানুষ হিসেবে স্নেহ করে, ভালোবাসে, আমিও ওই পরিচয় নিয়েই থাকতে চাই। একদম। মহিন ভাই, গানের কথা যেহেতু বলছেনই, গান প্রসঙ্গে ফিরবো। একদম ছোটবেলা থেকে শুরু করব আমরা, কিন্তু একটা গান কি শুনে ফেলতে পারি? একটা দেশের গান হয়ে যাক, কয়েক লাইন। হতে পারে। এই গানটি লেখা মোহাম্মদ রফিকুজ্জামান, সুর আলী আকবর রূপু। এটি একটি অনুষ্ঠানের জন্য গাওয়া ছিল, গেয়েছিলেন শ্রদ্ধশিল্পী এন্ড্রু কিশোর, এবং এটির আলাদা একটি ভাষণ ছিল, সেটি আমার গাওয়ার সুযোগ হয়েছিল। হো 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 লা 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 লা। বাংলাদেশের প্রতিদিন হবে সূর্য জয়ের দিন, সূর্য বিজয়ী পতাকাটা রবে গৌরবে উড্ডীন। শপথ নিলাম
শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম। বাহ, চমৎকার। গানের হাতে খড়ি এবং গান শেখা, এটা কি পারিবারিক ইন্সপিরেশন ছিল না নিচে থেকে? না, পারিবারিক ইন্সপিরেশন বলি বা সমর্থন বলি সেটি ছিল না শুরুতে, এখন আছে পরিপূর্ণভাবে। ছোটবেলায় রেডিও শুনতাম প্রচুর, এবং আব্বার একটা রেডিও ছিল, সেই রেডিওটা চুরি করতাম আব্বার কাছ থেকে। চুরি করে দেখা গেল কোনো গাছের উপরে উঠে বা মাঠে ফাঁকা জায়গায় গিয়ে গান শুনতাম, এবং বলার অপেক্ষা রাখে না, তখন রেডিওতে বেশিরভাগ সময় সিনেমার গানগুলোই বেশি শুনতাম, আমাদের সিনেমার গানগুলো। এবং সেই গানগুলো শুনে শুনে গানের প্রতি মূলত ওই আগ্রহটা তৈরি হওয়া। এবং এ প্রসঙ্গে বলে রাখি, তখন যে শিল্পীর গান সবচেয়ে বেশি কানে ভেসে আসতো তিনি এন্ড্রু কিশোর। স্বাভাবিকভাবে তার গান শুনে ওইভাবে গানের প্রতি দুর্বল হয়ে পড়া, কিন্তু গানটা যে কখনো শেখা হবে বা শেখার সেই পরিবেশটা পাবো, সুযোগটা পাবো, সেটি আসলে আমারও চিন্তার বাহিরে ছিল, কারণ তখন ওই পারিবারিক সমর্থনটা ছিল না, এবং আমারও পড়াশোনা যেভাবে ছিল সেই সমর্থনটা ছিল না। কিন্তু পরবর্তীতে যখন কাকতালীয়ভাবে সেই মানুষটার সাথে আমার ছোটবেলাতেই সাক্ষাৎ হয়, আলাপ হলো, তারপরে শ্রদ্ধেয় এন্ড্রু কিশোরের কথা বলছেন, আমাদের সবার প্রিয়, উনি প্রয়াত হয়েছেন, এবং তার সাথে একটা সখ্যতাও ছিল, তিনি আপনাকে ভীষণ পছন্দ করতেন, যেহেতু তার গান আপনার গলায় তিনিও শুনতে ভীষণ ভালোবাসতেন। এটি আমার সৌভাগ্য। আসলে আমার সঙ্গীতের যতটুকু আজকে আমি চেষ্টা করি, এর পেছনে সিংহভাগ অবদান নিশ্চয়ই সেই মানুষটির। তার সাথে যোগাযোগটা কিভাবে হয়েছিল? খুব ছোটবেলায় আমি একটি অনুষ্ঠানে গান করছিলাম রাজশাহীতে, এবং সেই অনুষ্ঠানে গান গাওয়ার আগ পর্যন্ত তাকে আমি কোনোদিন সরাসরি দেখিনি, কারণ তখন আসলে এত প্রচার মাধ্যম ছিল না, এবং তিনি নিজেও কখনো এতটা প্রচারের আলোয় আসতেন না, একটু আড়ালিয়ে থাকতে পছন্দ করতেন। কিন্তু যেই অনুষ্ঠানে আমি গানটা করছিলাম এবং তারই গাওয়া একটি গান করছিলাম, সেই অনুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন, জানতাম না। গান গাওয়া শেষ করে যখন বের হয়ে যাচ্ছি, তখন তিনি কাছে ডেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে গান শিখি কি না, শিখতে চাই কিনা, এবং তখন আমি তাকে উল্টো জিজ্ঞেস করেছিলাম আপনি কে, চিনি না। চিনতেন না তখন তিনি পরামর্শ দিলেন যে এখন তো তুই অনেক ছোট, রাজশাহীতে আমার এক ছোট ভাই আছে, আমরা একই ওস্তাদের শিষ্য, ওনার নাম ওস্তাদ কাজী মন্টু, মন্টুর কাছে শেখা শুরু কর। সেইভাবে শুরু হলো, এবং পরবর্তীতে তার সান্নিধ্য দীর্ঘদিন থাকা, পরবর্তীতে সুরকার আলাউদ্দিন আলী, আমাদের বরেণ্য সুরকার, তার সান্নিধ্যে অনেক বছর কাজ করেছি, এবং সিনেমার গানে আসা, সেভাবেই আমার সঙ্গীতটা। প্রথম রেকর্ডিংটা কি সিনেমার গান দিয়ে শুরু? সিনেমার গান কোন দিয়ে শুরু। সিনেমা? এটি ছিল বন্ধন, বন্ধন, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীর সুরে। এবং এই গানে একটা মজার ঘটনা আছে, যখন এই সিনেমার একটি গান গেয়েছিলেন শ্রদ্ধেয় শিল্পী এন্ড্রু কিশোর। আমি আসলে রেকর্ডিং দেখতে গিয়েছিলাম, গান গাইতে নয়, রেকর্ডিং দেখতে গিয়েছিলাম। দাদাই বললেন যে আলাউদ্দিন ভাইয়ের একটা রেকর্ডিং আছে, যাবি কিনা? হ্যাঁ ঠিক আছে চলেন দাদা যাই। শ্রুতিতে রেকর্ডিং হচ্ছিল। তো একটি সিনেমায় আসলে সিচুয়েশন ভিত্তিক গান হয়ে থাকে। তো দাদা গানটি গাওয়ার পরে পরিচালকের ডিমান্ড ছিল যে একই গানটা অন্য একটা ভয়েসে আর একটা সিচুয়েশনে তিনি ইউজ করবেন। তো স্বাভাবিকভাবে অন্য একটা কণ্ঠের দরকার ছিল। তখন আলাউদ্দিন আলী আমাকে বললেন যে গাইতে পারবি? কিশোরদা বললেন এই গাইতে পারবি, বুঝিস কিন্তু? আমি বললাম হ্যাঁ দাদা দেখি চেষ্টা করি। পরে গানটা গাইলাম, এবং আমার প্রফেশনাল ক্যারিয়ার শুরু। তাহলে তো বলতে হচ্ছে ভীষণ সৌভাগ্যবান যে একেবারে সেটা সিনেমার গান দিয়ে শুরু হলো ক্যারিয়ার বা রেকর্ডিং এর ক্যারিয়ার যেটাকে আমরা বলি, এবং সেটা আবার এন্ড্রু কিশোর দাদা সান্নিধ্যে। আমি সত্যি অনেক ভাগ্যবান একজন মানুষ, অনেক ভাগ্যবান, কারণ যে মানুষদের আমরা স্বপ্নে চিন্তা করি, যে মানুষদের আমরা কল্পনায় চিন্তা করি, সেই মানুষদের সংস্পর্শে নিজের সঙ্গীত ক্যারিয়ারটা শুরু হওয়া, এটি অনেক বিরাট ব্যাপার নিঃসন্দেহে। এবং আমি ভাগ্যবান আরও একটি কারণে যে শ্রদ্ধা আলাউদ্দিন আলীর গান করার পরেই আমার সুযোগ হয় শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে সিনেমার একটি গান করার। তারপরে আমি থার্ড গানটা গাই শ্রদ্ধা সুরকার আলম খানের সুরে গান, এবং এরপরে বাংলাদেশের বরেণ্য সকল সুরকারদের সুরেই আমার গান গাওয়ার সুযোগ হয়েছে সিনেমায়। একদম। প্রথম যখন রেকর্ডিংটা করলেন সেই অনুভূতিটা জানতে চাই, তারপরে যখন ফিডব্যাকটা আসা শুরু করলো। আমার আসলে তখন খুব একটা ভয় লাগেনি। কেন ভয় লাগেনি? ওই যে একটা প্রবাদ বাক্য আছে না যে ফোড়া কাটতে না জানা ডাক্তারের গল্পের মতো, আমি তো ফোড়া কাটতে জানি না, সুতরাং ভয়ের বিষয় নেই। গান গাওয়ার পরে কিশোরদা আমাকে, আলাউদ্দিন আলীর আগে কিশোরদা দেখে বললেন কি রে গেয়ে দিলি, ভয় লাগলো না? দাদা না বুঝিনি তো কিছু। শোন আলাউদ্দিন ভাইয়ের গান গাওয়া এত সোজা না কিন্তু, কিশোরদা বলছিলেন। পরে আলাউদ্দিন আলী অনেক প্রশংসা করলেন যে না ঠিক আছে, নতুন শিখছো,
আরও হবে। এবং সত্যি কথা বলতে কি আমি আলাউদ্দিন আলীর কাছে অনেক কিছু শিখেছি, বিশেষ করে সিনেমার গান কিভাবে গাইতে হয়, কিভাবে গাওয়া উচিত, এবং সেই বিষয়গুলো আসলে তাদের কাছেই শেখা। এবং ভিন্নতা তো নিশ্চয়ই আছে একদম নর্মাল অ্যালবামের গানের থেকে, কারণ ওখানে নিশ্চয়ই। আসলে যারা সিনেমার নায়ক গানে নায়িকা আসলে থাকেন, শিল্পীদের নিজস্বতা বলে খুব বেশি কিছু কিন্তু থাকে না। শিল্পী শুধু কণ্ঠটা দেয়, কিন্তু সেই কণ্ঠ যে সবসময় তিনি তার মতো করেই দিতে পারেন বিষয়টি তাও না। সিনেমার গান আসলে সিচুয়েশন ডিমান্ড করে, সেভাবে গানটা তৈরি হয়। এবং অনেক সেখানে নাটকীয়তা মানে অ্যাক্টিং এর একটা বোধহয় ব্যাপার থাকে, ভয়েস অ্যাক্টিং যেটাকে বলি। এক্ষেত্রে আমার প্রাতিষ্ঠানিক পড়াশোনা বা অভিজ্ঞতা সেটি আমার খুব কাজে দেয়। আমি যেহেতু নাটকের স্টুডেন্ট ছিলাম, সিনেমার গানের ক্ষেত্রে মূল ব্যাপারটা নাটকীয়টা আপনি যেটি বললেন, তো আমার হেল্প করে অনেকভাবে আমাকে সহায়তা করে আমার এই যে ব্যাকগ্রাউন্ড। নাটক ও নাট্যতত্ত্বে পড়াশোনা করা, এই সাবজেক্টটা কি আগে থেকেই মাথায় ছিল যে সাবজেক্টে পড়বো, নাকি এখানে চান্স পেয়ে যাওয়া পরে না, সিদ্ধান্ত নেওয়া? আমার আসলে পারিবারিকভাবে আব্বার খুব ইচ্ছা ছিল আমি ইংরেজিতে পড়াশোনা করব, এবং আমি ইংরেজিতে প্রথমে সিদ্ধান্ত ছিল জাহাঙ্গীরনগরে ভর্তি হব, ইংরেজিতে চান্স পেলাম। কিন্তু একটি নেশা কাজ করলো পরবর্তীতে, এক ধরনের চ্যালেঞ্জ, যে আমি এই সাবজেক্টের জন্য উপযোগী না, এরকম একটি কথা আসলো কানে। চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে না, আমি এই সাবজেক্টে ভর্তি হয়ে দেখাবো। নাটক ও নাট্যতত্ত্বে হ্যাঁ, এবং পরে এই প্রসঙ্গ ভর্তি কেন হওয়া। এলো যে উপযোগী না, এটা কেন? হয় না যে নিজস্ব পরিমণ্ডলে, বন্ধু মহলে বা পারিবারিক পরিবার তখন আসেনি এর সাথে, কারণ আব্বা ইংরেজির পক্ষে বেশি ছিলেন, তিনি চাইতেন আমি ইংরেজিতে পড়াশোনা করি। কিছু বন্ধু মহল ছিল, কিছু সিনিয়র মহল ছিল যাদের সান্নিধ্যে পড়াশোনাটা আমার হতো, তো তাদের কাছ থেকে এই কথাগুলো কিছু এসেছিল যে আমি হয়তো এই সাবজেক্টে পড়ার মতো মানে যোগ্যতা রাখি না। আসলে তখন একটা জিদ চেপে বসেছিল যে না, আমি এই সাবজেক্টে ভর্তি হয়ে দেখাবো। এবং আল্লাহর রহমতে আমি শুধু ভর্তি না, সেই সাবজেক্টে অনেক কি বলবো কৃতিত্বের সাথেই পড়াশোনাটা শেষ করতে পেরেছি নাটক ও নাট্যতত্ত্বে। এবং যখন পড়াশোনাটা শুরু করলেন, তখন কি ইচ্ছে ছিল যে আমি টেলিভিশনে নাটক করব, অ্যাক্টিং করার যে বিষয়টা বা ডিরেকশন দেওয়ার কথা যদি বলি, পর্দার পেছনে দুটোর একটা ইচ্ছে ছিল কিনা? অ্যাক্টিংটা করতাম, আমি অনেকগুলো টেলিভিশন নাটকে অ্যাক্টিং করেছি, এবং হলো কি যে একসাথে দুইটা করাটা মুশকিল। গান, অভিনয় কেন মুশকিল, আসলে দুটোই কণ্ঠ দিয়ে হয়তো, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে আসলে কণ্ঠের মিস ইউজটা বেশি হয়, এবং সঙ্গীতটা যেহেতু ব্যাকরণ নির্ভর, গান গাইতে গেলে তখন মুশকিলটা হয়, ঠিকঠাক মতো গাওয়া যায় না, তখন বেছে নিতে হলো যে কোনো একটা। অনেকেই করছে, এখন করতে পারছে, এটি তাদের দক্ষতা, কিন্তু আমি হয়তো বা পারিনি, এবং পারিনি তার চেয়ে বড় কথা হয়তো বা আমি চাইনি, আমি গানটা নিয়েই থাকতে চেয়েছি। এবং আমার মনে পড়ে যে আমার প্রথম টেলিভিশন নাটক ছিল শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদির সাথে, এবং নাটকটির নাম ছিল ছন্ন ছাড়া, একটি ধারাবাহিক নাটক ছিল। সেখানে আমি তার সন্তান ছিলাম, অ্যাডিক্টেড, বকে যাওয়া একটি সন্তান, ব্যক্তিগত জীবনে একদমই উল্টোটা। তো তখন ফরিদি ভাই আমাকে একটি কথা বলেছিলেন যে তুমি কিন্তু চাইলে অভিনয়টা কন্টিনিউ করতে পারো, বারবারই বলতেন। তার মানে মমিন ভাই, আমার বলতেই হচ্ছে এখানে যে দুটো জায়গার কথা যদি বলি, গান এবং অভিনয়, আপনি ভীষণ রকম আসলে ব্লেসড একজন মানুষ, যে এই লিজেন্ডারি অ্যাক্টর তার সান্নিধ্যও পেলেন এবং গানেও সেটি হয়েছে। তবে আমি মঞ্চটাকে ভীষণ মিস করি, মঞ্চে অভিনয়টা, টেলিভিশন অভিনয়তে কন্টিনিউ করতেন মঞ্চে। হ্যাঁ, মঞ্চ অভিনয়টা খুব মিস করি, আমি এখনো মিস করি, এবং আমার এখনো অসংখ্য মঞ্চ নাটকের সংলাপ মুখস্থ আছে, এখনো ভীষণ মিস করি। আমি যদি বলি ওথেলেও মিস করি। ঢাকায় এসে কোথাও যুক্ত হওয়া হয়েছে মঞ্চে? না, মঞ্চ নাটকের সাথে যুক্ত হওয়া হয়নি। ঢাকায় তো এখন অনেক থিয়েটার, চাইলে কিন্তু আপনি আছে, কিন্তু আসলে সেই সময়টা মেলানোটা কঠিন হয়ে যায়, যেহেতু আমিও একটা পেশার সাথে জড়িত আছি, একসাথে এত কিছু করাটা মুশকিল, তখন দেখা যায় যে কোনো কিছুই হয় না। হ্যাঁ, কারণ আপনি লেখালেখি নিয়ে ব্যস্ত, সেই সঙ্গে গান বাজনাটা আছে, তো কোনো কিছু হওয়ার না হওয়ার চেয়ে কিছু একটা হওয়া ভালো, এই জন্য এটা নিয়ে আছি। একদম। মমিন ভাই, এবার আমরা আবার একটু ছোটবেলায় স্কুল জীবনে ফিরতে চাইবো, কিন্তু তার আগে একটা গান হয়ে যাক। এখন যে গানটি করছি এটি আমার গাওয়া একটি সিনেমার গান। এই গানটির গীতিকার শ্রদ্ধেয় পরিচালক জাকির হোসেন রাজু, সুরকার অমিত চ্যাটার্জি। এটি একটি ডুয়েট গান ছিল, আর এই গানটি আমার সাথে কণ্ঠ দিয়েছিলেন আমার সহধর্মিণী শরণ। ও জীবনে থাকুক যত মান অভিমান, হে জীবন তোমাকেই করে যাব দান, তুমি শুধু জুড়ে থেকো
হে হৃদয় ভূমি তোমাকে মনে হয় সবচেয়ে দামি। ভালোবাসা কারে কয় বুঝি না তো আমি, তোমাকে মনে হয় সবচেয়ে দামি। হীরা চুনি পান্না নেই প্রয়োজন, তুমি শুধু পাশে থেকো এই চাই মন। কেউ না জানুক তা জানে অন্তর্যামী, তোমাকে মনে হয় সবচেয়ে দামি। ও তোমাকে মনে হয় সবচেয়ে দামি। ধন্যবাদ মমিন ভাই। ফিরবো একটা বিরতির পরে। দর্শক দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আশা করি সাথে থাকবেন। প্রিয় দর্শক, আরো একবার স্বাগত। দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে। সোনিয়া রিফাত আছে আপনাদের সঙ্গে এবং গান হচ্ছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। যার সঙ্গে আজ আমার সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী মমিন বিশ্বাস ভাই। আরো একবার স্বাগত। কথা বলছিলাম, গানও শুনছিলাম। একটু ছোট্টবেলায় আবার ফিরে যাব, স্কুল জীবন নিয়ে জানতে চাই। কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন এবং আপনাকে এখন আমরা যেভাবে চিনি যে খুবই শান্তশিষ্ট একজন মানুষ, স্কুলেও কি এরকমই ছিলেন? এরকমটাই ছিলাম, খুব বেশি দুরন্ত বা দুষ্টু ছিলাম না, তবে একদমই ছোটবেলায় বেশি দুষ্টু ছিলাম। আচ্ছা, কিন্তু একটু একটু করে বড় হতে থাকি আর সেই দুষ্টুমিটা কমতে থাকে। বন্ধুদের কথা জানতে চাই, যে বন্ধুদের সঙ্গে থাকে না স্কুল পালিয়ে সিনেমা দেখতে যাওয়া বা অসংখ্য অসংখ্য কত সিনেমা দেখেছি স্কুল পালিয়ে। স্কুল পালিয়ে না, তখন আমি মাদ্রাসায় পড়তাম। আচ্ছা, সেটা আরো ডিফিকাল্ট ছিল। এবং সেই সময় কত সিনেমা দেখেছি মাদ্রাসা পালিয়ে বা পরবর্তীতে স্কুল পালিয়ে, হিসেব নেই। এবং সবচেয়ে বড় মজার বিষয় হলো, পরবর্তীতে যখন আমি কলেজে আসি, কলেজে ভর্তি হই, তখন সিনেমা হলের রাজশাহী শহরে তখন 4-5টা সিনেমা হল ছিল। প্রত্যেকটা সিনেমা হলের ম্যানেজাররা আমার জন্য আলাদা করে টিকিট রেখে দিতেন প্রত্যেকটা সিনেমার। জানতেন যে মমিন আসবে, এবং বলার অপেক্ষা রাখেন। এখন বলতে মজা পাই, তখন আসলে বেশ কিছু সিনেমা দেখার জন্য টিকিট ব্ল্যাকও করেছি। এটি খুব মজা লাগে, কারণ হচ্ছে তখন আমরা স্টুডেন্ট ছিলাম এবং একসাথে দল বেঁধে সিনেমা দেখতে যাওয়ার যে আনন্দ, এই আনন্দটা অন্যরকম। আর যেহেতু স্টুডেন্ট ছিলাম, সুতরাং একসাথে এতগুলো স্টুডেন্ট সিনেমা দেখাটাও আর্থিক ব্যাপার তো চলেই আসে। তো আমরা যদি নিজেরাই কিছু টিকিট এভাবে বিক্রি করতে পারি, তাহলে আমাদের টাকাটা হয়ে যেত। মজা পেতাম আমরা এটা করতে। অসংখ্য সিনেমা দেখেছি স্কুল পালিয়ে, এবং প্রত্যেকটা সিনেমার কথা এখনো মনে আছে। দু একটা সিনেমার কথা জানতে চাই, যেটা দেখে এসে ধরা খেয়ে একটু কি মানে মারটার খেতে হয়েছে বাবা মার কাছে, বা স্কুলে যেহেতু মাদ্রাসায় পড়তেন সেক্ষেত্রে তো বোধহয় একটু চ্যালেঞ্জিং ছিল বিষয়টা। এক শিক্ষক একবার দেখতে পেয়েছিলেন, জানতে পেরেছিলেন। সেই সিনেমাটা ছিল জীবন সংসার, সালমান শাহ। আচ্ছা, এই রাজু ভাইয়ের সিনেমা, জাকির হোসেন রাজু। এই সিনেমাটা দেখে আসার পরে উনি খবর পেয়েছিলেন কোনোভাবে যে তার এই ছাত্ররা আমরা সিনেমা হলে যাই, হলে গিয়ে সিনেমা দেখে তারপর এসেছি। এবং পরের দিন তিনি সমানে আমাদেরকে মারলেন সবাইকে, এবং মানে লাইনে দাঁড় করিয়ে রীতিমতো। কিন্তু দমে যাওয়ার মানুষ তখন হয়তো আমরা ছিলাম না। এবং তারপরে সপ্তাহে আবার যাওয়া হয়েছে। হ্যাঁ, আবার যেতেন কি পাঞ্জাবি, মানে যেহেতু একটা পোশাক থাকতো না, চেঞ্জ করে অবশ্যই চেঞ্জ করে। তবে বেশি সিনেমা দেখতাম আসলে স্কুলের চেয়েও যখন ওই গন্ডিটা পার করে কলেজে আসলাম, তখন প্রতি সপ্তাহে যত সিনেমা আসবে দেখতেই হবে, মানে দেখতেই হবে, এরকম একটা নেশা ছিল। এবং সেই নেশাটা এখনো পর্যন্ত। পড়াশোনায় কতটা সিরিয়াস ছিলেন? ভালো সিরিয়াস ছিলাম। ছাত্র হিসেবে খুব একটা খারাপ ছিলাম না। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম দুটাতেই, পরবর্তীতে সায়েন্সটা চেঞ্জ করে এদিকে আসা। কিন্তু কোন সাবজেক্টে কখনো স্কুলে বা কলেজে যদি বলি যে একটু ফেল করা এবং সেই রেজাল্ট নিয়ে বাবা মায়ের কাছে বকা খাওয়া? না, ফেল করার রেকর্ড নাই। তবে একবার হয়েছিল কি, আমি সবসময় বরাবর ফার্স্ট বয় ছিলাম। বরাবর ফার্স্ট বয় ছিলাম। বলার অপেক্ষা রাখেন, আপনি ভীষণ ভালো ছাত্র ছিলেন। এক বছর আমার রেজাল্ট একটু খারাপ হয়েছিল, ফার্স্ট বয় থেকে বোধহয় তখন থার্ড বয় হয়েছিলাম। হ্যাঁ, সেবার খুব বকাবকি শুনতে হয়েছিল। হ্যাঁ,
এবং মার খেতে হয়েছিল, এবং ছোটবেলা খুব মার খেতাম আব্বা আম্মার হাতে, এবং সত্যি কথা বলতে কি সেই মার খাওয়াটাকে এখন মনে করি বিশাল আশীর্বাদ। নিঃসন্দেহে এই শাসনটা জরুরি। এই যে বাবার ইচ্ছা ছিল, যেটা বলছিলেন যে আপনি ইংরেজিতে পড়াশোনা করেন, সাধারণত যেটা হয় যে একটু ভালো স্টুডেন্ট হলে বাবা মায়ের ইচ্ছা থাকে ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার, তো সেটা নিয়ে কি বাবা মায়ের কোনো ইচ্ছে ছিল না, কখনো? এটার পেছনে একটা বড় কারণ ছিল কি, যে আমার আব্বা উনি একজন শিক্ষক মানুষ। উনি যেহেতু ইংরেজিতে খুব ভালো ছিলেন এবং উনি নিজেও ইংরেজি স্টুডেন্ট ছিলেন, তো ছোটবেলায় আসলে যখন আমি ক্লাস 4-5-এ পড়ি তখনই আসলে আব্বার সাথে অনর্গল ইংরেজিতে কথা বলতাম ওই বয়সটাতে, এবং তখন ইংরেজি গ্রামার বলি যে বিষয়গুলো ছিল সমস্ত কিছু তখনই ওই বয়সে নখদর্পণে ছিল, পুরোপুরি আব্বার কারণেই। এবং এই কারণে আব্বা চেয়েছিল যে আমি যেন ইংরেজিটা নিয়েই ভবিষ্যতে পড়াশোনা করি। তো এবং শিক্ষকতা নিয়েও কি তার স্বপ্ন ছিল যে না, পেশা আমি হিসেবে নেওয়া যেতে পারে কিনা? কিছুটা তার স্বপ্ন ছিল যে আমি হয়তোবা শিক্ষকতা করব, সেটা ইংরেজির, অন্য কোনো সাবজেক্টের না, ইংরেজির। সেই স্বপ্নটা তার হয়তো বা পূরণ করতে পারেনি, সন্তান হিসেবে এখানে ব্যর্থ। কিন্তু এখন তো নিশ্চয়ই ভীষণ খুশি যে না, আমার ছেলে আসলে গান গেয়ে এত মানুষের ভালোবাসা কুড়িয়েছে। খুশি, কিন্তু আসলে খুব বেশি এক্সাইটেড বিষয়টা নিয়ে তাও না। আচ্ছা, না এটা হয় আসলে, বাবা মা যদি মন থেকে অনেক খুশি হন, সবসময় সন্তানকে বোঝাতেও চান না যে না আমরা ভীষণ খুশি। এটার পেছনে বড় একটা কারণ হলো কি, দেখেন যে আমাদের দেশে সব পেশার কিন্তু স্বীকৃতি আছে, রাষ্ট্রীয় স্বীকৃতি বলি, সামাজিক স্বীকৃতি বলি, পারিপার্শ্বিক স্বীকৃতি বলি, কিন্তু আমাদের এই প্রফেশনটার কিন্তু এখনো সেই অর্থে কোনো স্বীকৃতি নেই, সত্যিই নেই রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে। এই কারণে যেহেতু আমরা মফস্বল অঞ্চলের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই, সেই অঞ্চলে এরকম পেশাকে সম্মানের চোখে দেখা বা গুরুত্ব দিয়ে বা ওই অ্যাপ্রিসিয়েশনের জায়গায় নিয়ে এসে দেখা, এইটি আসলে এখনো গড়ে ওঠেনি। আস্তে আস্তে হচ্ছে, হয়তো সামনে আরো চেঞ্জ হবে, ভালো কিছু সেটা হবে, আমরা আশা ইন্ডাস্ট্রি করি। চেঞ্জ হচ্ছে। মমিন ভাই, এবার একটু মৌলিক গান নিয়ে জানতে চাই, এখন কতটা মৌলিক গানের কাজ হচ্ছে? অনেকগুলো গান করছি, অনেকগুলো গানের কাজ কি চলছে। কি ধরনের গান বিস্তারিত জানি? পেশাদার শিল্পীদের আসলে খুব বেশি পছন্দ অপছন্দের বিষয় থাকে না, সব ধরনের গানই গাইতে হয় তাদের, যেহেতু সঙ্গীতটা আমাদেরও পেশা, আমারও পেশা, সুতরাং যে ধরনের গানে যখন প্রস্তাব আসে তখন সে ধরনের গান গাই। তারপর একটা সেন্সর তো থাকে, একটা সেলফ সেন্সর, যে গানগুলো আমি করব বা করব না। নিশ্চয়ই থাকে, যেহেতু আমি আধুনিক গান এবং ফিল্মের গানেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এর বাইরেও যে সব ধরনের গান গাইতে হয় না বিষয়টা তা না, কিন্তু এই ধরনের গান গাইতে একটু বেশি আলাদা ভালো লাগাটা কাজ করে। এবং প্রথম যে সিনেমার কথা বলছিলেন বন্ধন, যে সিনেমা দিয়ে আপনার আসলে ক্যারিয়ার শুরু হয়েছে, গানের একদম পার্মানেন্টলি শুরু যেটাকে বলি, তো এখন আসলে সিনেমা তো কমে এসেছে যতটুকু আমরা দেখি, তো এই জায়গাটা একটা ধাক্কা কিনা, যে যেভাবে শুরু হয়েছিল ভালো ভালো সিনেমা হলে নিশ্চয়ই আরো অনেক সুযোগ তৈরি হতো? এটি অনেক দীর্ঘশ্বাসের কথা, কারণ আমার বয়সী যারা আছি বা যারা আছেন, আমরা যে সময়টা আসলে শুরু করেছি ফিল্মের গানের ক্যারিয়ার, আমরা আসলে বড় দুর্ভাগার সময় শুরু করেছি, যখন আসলে ফিল্মটা পড়তির দিকে, এটি বলার অপেক্ষা রাখে না। আমি 7-8 সালে শুরু করেছি, তার আগেও গান গেয়েছি অনেকগুলো, কিন্তু স্বনামে গান গাওয়ার বিষয়টি যেটি আসছে, কিন্তু তখন থেকে বাংলা সিনেমাটা আসলে অবশ্যই বলার অপেক্ষা রাখে না, কমতির দিকে। এবং একটা সময়ে বছরে গড়ে প্রতি মাসে সিনেমা, তো বছরে গড়ে রিলিজ হতো 70-80 এরকম, এবং 90 দশকে তো 100 ক্রস করার রেকর্ড অনেকগুলো বছরে আছে। পরবর্তীতে যখন সিনেমার সংখ্যা কমতে থাকে, সিনেমার গানের সংখ্যা কমবে, এটি স্বাভাবিক। আবার এক্ষেত্রে আরেকটি বড় বিষয় আছে যে আমাদের যেসব দিকপাল, সুরকার, গীতিকাররা সিনেমার গানে কাজ করতেন, ইভেন শিল্পীরা, তাদের শারীরিকভাবে চলে যাওয়া, তারা অনেকে মারা গেলেন, এখানে একটা বিশাল শূন্যতা তৈরি হয়, এবং গানের ক্ষেত্রেও একটা পরিবর্তন আসে, গানের ধরন এবং সেটি উপস্থাপনের ক্ষেত্রে অনেক পরিবর্তন আসে। আসলে যে টেস্টের যে চেঞ্জটা, সেটা আসলে একটা এটি খুব একটা টেস্ট যে শ্রোতাদের পরিবর্তন হয়েছে, এটি আসলে প্রশ্ন থেকে যায়। কেননা এখন তো আমরাও বিভিন্ন ধরনের গান প্রতিনিয়ত গাইছি, সবসময় প্রতিদিনই গাইছি, কিন্তু এখন তো আমরা মডার্ন গান গাইছি, এই সময়ের গান গাইছি, কিন্তু এই সময়ের গান আমরা যতই গাই না কেন, বিভিন্ন জায়গায় যখন যাই, ওই পুরোনো দিনের গানের অনুরোধগুলোই কিন্তু আমাদের কানে আসে, এবং আমরাও কিন্তু ওই গানগুলো গাইতেও যেমন পছন্দ করি, শুনতেও পছন্দ করি। কি মনে হয় আসলে কেন এই শূন্যতাটা, কেন সেই পুরোনো দিনে আমরা এখনো আটকে থাকি? নতুন যে গানগুলো সেগুলো আমরা শুনি, পছন্দ করি, ভালোবাসি, কিন্তু একটা সার্টেন টাইমের পরে কিন্তু সেই গানটাকে আমরা ভুলে যাচ্ছি। এটার পেছনে অনেকগুলো কারণ আসলে আছে বলে মনে হয়, কিন্তু আমি ছোট মানুষ,
যতটুকু আমার মনে হয় যে আসলে আমরা প্রপার সময়টা হয়তোবা দিই না। আগে একটি সিনেমার গান যখন তৈরি হতো, গীতিকাররা দিনের পর দিন কয়েকদিন সময় নিয়ে লিখতেন, সেই গান সুরকার কয়েকদিন সময় নিয়ে সুর করতেন, এবং শুধু সুর করা না, শিল্পীরা সেই গান দেখা গেল 7 দিন 10 দিন ধরে প্র্যাকটিস করছেন, তারপরে রেকর্ডিং হচ্ছে। আর এখন আমরা যেভাবে গানগুলো করছি, যে গীতিকার এক জায়গায়, সুরকার এক জায়গায়, শিল্পী এক জায়গায়, কেউ হয়তো বা কাউকে চিনি না অনেকাংশে। আবার সিনেমার সিচুয়েশন কি সেটাও হয়তো বা আমরা জানি না, বা জানলেও আমাদেরকে হয়তো বা সেইভাবে ওই ব্রিফটা দেওয়া হচ্ছে না। এই কারণে অনেক বিষয় কাজ করে। আবার যেহেতু গানের ধরন চেঞ্জ হয়েছে, সুতরাং উপযুক্ত শিল্পীকে দিয়ে উপযুক্ত গান কতটুকু গাওয়ানো হচ্ছে সেটাও একটি প্রশ্ন এসে যায়। শুধু শিল্পীর ক্ষেত্রে না, গীতিকার সুরকারের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। একদম। মমিন ভাই, অনেক গল্প করছিলাম, গল্প করতে করতে মনে হলো যে না, একটু গান শোনা দরকার, এবার একটা গান শুনে ফেলি। নিজের গানই গাই। হ্যাঁ। এই গানটির গীতিকার শ্রদ্ধেয় বা ইঞ্জিনিয়ার শামসুল আলম, সুরকার ইরফান টিপু, আমার গাওয়া একটি গান। আমার মনের মানুষ কই, আমার মনের মানুষ কই, আমারও তো ইচ্ছে করে মনের কথা কই, ভালোবেসে কাছে গিয়ে আপন হয়ে রই। আমার মনের মানুষ কই, আমার মনের মানুষ কই। ও স্বপনেতে তারে নিয়ে তারাই তারাই ঘুরি, পাখির মতো দুজনেতে আকাশেতে উড়ি। ভালোবাসা ভালোবাসার নীল যমুনায় আবার ডুবে রই। আমার মনের মানুষ কই, আমার মনের মানুষ কই। বাহ, গান তো করছেন, এই সুর করা বা গান লেখা সেটা কি করা হচ্ছে এখন? খুব কম করতে হয় কিছু পরিস্থিতিতে পড়ে, তবে না করার চেষ্টা করি। আর যে দু একটা করি সেটি নিজের জন্য। আপনাদের শরণ আমাদের সবার প্রিয়, ও গান করে এবং আপনার সহধর্মিণী, ওর সঙ্গে তো ডুয়েট অনেকগুলো গান করা হয়েছে, এবং আপনারা যখন বিয়ে করেন আপনারা, তারপর পরে আপনাদের দুজনের একটা ডুয়েট গান রিলিজ হয়েছিল, ওটা আমার ভীষণ ভালো লেগেছিল। এই যে দুজনের কেমিস্ট্রিটা, এটা তো আমরা জানি যে আপনাদের সম্পর্কটা এক জায়গায়, কিন্তু গানের কেমিস্ট্রিটাও কিন্তু দুর্দান্ত। এটা কি করে আসলে? সত্যি কথা বলতে কি, ওর সাথে গান গাইতে গেলে ভয়ে থাকি। কেন? এটি আসলে স্নেহের আধিক্য বলবো নাকি ভালোবাসার আধিক্য বলবো, বিষয়টি তাও না। আমি আসলে শিল্পী শরণকে যতটুকু স্নেহ করি, ভালোবাসি, ব্যক্তি শরণ হচ্ছে শিল্পী শরণকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি, এবং সুরের প্রতি তার দখল এবং সঙ্গীতের প্রতি তার অনুরাগ, আমার সহধর্মিণী বলে বলছি না, এটি আসলে ভীষণভাবে আমাকে মুগ্ধ করে। এবং প্রতিনিয়ত তার শিখতে চাওয়ার যে আগ্রহটা, মানে এটি আসলে খুব কমই দেখা যায়। আমরা আসলে শেখার আগ্রহটা অনেকেরই থাকে না, কিন্তু ওর যে শেখার আগ্রহটা, এটি ভীষণভাবে মুগ্ধ করে এবং শিখতে চায়, জানতে চায়। এবং আমাদের দুজনের এই বোঝাপড়াটা এই কারণেই বেশি বোধ হয় জমে আমাদের মধ্যে, যে একজন আরেকজনের গানের ভুলগুলো ধরি। সঙ্গীতটা তো আসলে গুরুমুখী বিদ্যা, সঙ্গীতটা আসলে চর্চার মধ্যে রাখতে হয়, এবং যেটা সুবিধা হয়, একই প্রফেশনের অসুবিধাও যেমন আছে, সুবিধাও আছে, তবে আমাদের ক্ষেত্রে সুবিধাটাই বেশি। একজন আরেকজনের গানের খুঁটিনাটিগুলো, না এই গানটা তুমি এভাবে না গিয়ে এভাবে বোধহয় গাইতে পারো, এভাবে গাইলে বোধহয় ভালো হয়, দুজন দুজনকে সাজেস্ট করে প্রচুর পরিমাণ। এবং সারাদিনে যখন একসাথে থাকি বা বাসায় থাকি, অন্যান্য বিষয়ে আলাপের চেয়ে গান নিয়েই বেশি আলাপ হয়। বাহ, এটা কিন্তু দারুণ বিষয়। এবং দুজনের তো ডুয়েট গান অনেক রিলিজও হয়েছে, সেই গানগুলো আমরা দেখেছি। এই কারণেই প্রশ্নটা করা যে দুর্দান্ত একটা কেমিস্ট্রি আছে। এবং আমাদের বিয়ের পরে ওর সাথে সিনেমায় অনেকগুলো গান গাওয়ারও সুযোগ হয়েছে। সিনেমার বাইরে তো আছেই, কিন্তু একসাথে অনেকগুলো সিনেমায় গান গাওয়ার সুযোগ হয়েছে। আসলে ওর সাথে গান গাইতে সবার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু ওর সাথে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি তার চেয়ে বেশি ভয় থাকি। কখনো কিরকম হয়েছে কিনা যে একটা গান অলরেডি আপনি রেকর্ড করে ফেলেছেন, তারপরে সে বলেছে যে না, এই গানটা একটু ভিন্নভাবে করলে ভালো হতো? হ্যাঁ, অনেক গানে তারপরে সেগুলো পরিবর্তন করেছেন? হ্যাঁ, অনেক গানে হয়েছে এরকম। বা সে একটা গান গেয়ে এসছে, এটি পাণ্ডিত্য দেখানো না, সে একটি গান গেয়ে এসছে, আসার পরে বলছে এই গানটা এরকম এরকম হলো। কারণ একটি গান তো আসলে সুরকার শুরু করেন, আমি তো সেই গানের সুরকার না, শ্রোতা বা তার সহকর্মী।
সুতরাং ওই গানের সুর নিয়ে মতামত দেওয়া তো ধৃষ্টতা এক ধরনের বা দুঃসাহস, কিন্তু তার গায়কী নিয়ে হয়তো বলার জায়গা আছে যে তোমার এই গায়কীটা বোধহয় এভাবে এভাবেও হতে পারতো, সে সেটি গ্রহণ করে। এবং আমার ক্ষেত্রে একই কথাই হয়, এবং সেটি যখন আমাদের পরিমণ্ডলের সুরকাররা সুর করেন তারাও বিষয়টি সেভাবেই নেন, খুব ভালোবাসার চোখেই দেখেন। এই জন্য দেখা যায় একটি গান গাইয়ে আসার পরে নিজেদেরই হয়তো বা মনে হচ্ছে যে না, আরেকবার গানটি গাওয়া যেতে পারে, তখন আরেকবার নতুন গাওয়া করে হয়েছে, করা হয়। অনেক গান হয়েছে। মোহন ভাই, এই যে আপনি নিজে থেকেই বলছিলেন বা আমরা যেটা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে এখন আসলে গানগুলো আমাদের ভালো লাগে কিন্তু খুব একটা স্থায়ী হয় না সেই ভালো লাগাটা। এই যে গানের মাধ্যমে বেঁচে থাকা এই জেনারেশনের শিল্পী যারা আছেন, নিশ্চয়ই আপনি আলাদা করে এই বিষয়টা ভাবেন যে আমরা আসলে ওই ধরনের গান করা উচিত যে গান দিয়ে আমি আসলে বেঁচে থাকবো দীর্ঘ বছর। আলাদা করে এই যে চিন্তা ভাবনা এবং এরপরে আসলে কাজগুলোকে গুছিয়ে আনা বা কতটা কি এই ব্যাপারটা ভেবে কাজটা করা হয়? দারুণ একটি প্রশ্ন করেছেন। আসলে প্রত্যেকটা শিল্পীরই এই স্বপ্নটা থাকে যে তিনি তার গানে বেঁচে থাকবেন, কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। এখন আমাদের জেনারেশনে আমরা যে গানগুলো সব জায়গায় গাইছি, আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যের গানগুলোই গাইছি। হ্যাঁ, নিজের গান যে করছি না, গাইছি না বিষয়টি তা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অন্যের গানগুলোই আমরা গাইছি। এবং সুযোগটা তো পাওয়া যাচ্ছে না, যেটা বলছিলেন স্টেজে গেলে আসলে সবাই একদম পুরোনো তাই, দিনের গান একদম তাই। শুনতে চায়। স্টেজের কথা বলি বা টেলিভিশনের কথা বলি না কেন, বিশেষ করে টেলিভিশনে তো সবাই পুরোনো দিনের গানগুলি বেশি পছন্দ করে। আসলে এই পয়েন্টটি সুন্দর বলেছেন যে আমরা আসলে কতটুকু নিজেদের গান গাওয়া সেই সুযোগটা পাচ্ছি, এটিও বিশাল একটি প্রশ্ন থেকেই যায়। যদি আর প্রত্যেক শিল্পীরই না গান গাওয়ার ওই ক্ষুধাটা থাকে, এবং সবাই যেহেতু নতুন নতুন গানের প্রতি সবারই আগ্রহ বা করছে, কিন্তু সেই গানগুলো ঠিকঠাক মতো প্রচার হওয়া খুব একটা যে সুযোগ আমরা পাচ্ছি বিষয়টা তাও না। যদি সবাই সেই সুযোগটা প্রপারলি পায়, আমার মনে হয় যে তাদের গানগুলো হয়তো বা মানুষের মধ্যে পৌঁছাতে পারে। আর এই একজন শিল্পী আসলে কাভার গান গেয়ে বা অন্যের গান গেয়ে সে আজীবন কখনো বেঁচে থাকতে পারে না, নিজের গান গেয়ে সে টিকে থাকে, সেটি হওয়া উচিত। হ্যাঁ, এটা তো একটা সাইড গেল। এবং আর যে প্রশ্নটি করেছিলাম যে আসলে নিজেকে ভাঙা বা এই যে আলাদা করে চিন্তা করা যে আমার গান দিয়ে আমাকে বেঁচে থাকতে হবে এবং সেভাবে আসলে গানটাকে এই ভাবনার জায়গাটায় আমরা কতটুকু আছি এটিও প্রশ্ন তৈরি করে, কারণ আমরা আসলে এখন আপনার জায়গা থেকে আমি আপনার কাজগুলো নিয়ে আমি জানতে চেষ্টা করি, কারণ আমি আসলে ওই সংখ্যা তত্ত্বে বিশ্বাসী না যে আমার এতগুলো কাজ হতেই হবে। তার চেয়ে বরং কম কাজ করি, কিন্তু সেই কাজগুলো যেন মানুষ মনে রাখে, সেই চেষ্টাটা আমার মধ্যে সবসময় থাকে। এবং চেষ্টা করি যে, এবং কোয়ালিটির সাথে খুব বেশি কম্প্রোমাইজ না করা, সেটিও চেষ্টা করি। যদিও ফিল্মের গান একদমই বিষয়টা আলাদা, সেখানে আমাদের খুব বেশি করণীয় থাকে না ফিল্মের গানের শিল্পীদের ক্ষেত্রে, কিন্তু এর বাইরে যে গানগুলো থাকে সেখানে চেষ্টা করি নিজের পছন্দ মতো কিছু গান কোয়ালিটি কম্প্রোমাইজ না করে, মানুষ যে ধরনের গান শুনতে পছন্দ করে, শুনতে চায়, সেই ধরনের গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন যে গানগুলো করছেন একটু সেগুলো নিয়ে জানতে চাই। মৌলিক গান কিছু কোনো এক্সপেরিমেন্টাল কোনো কাজ করা হচ্ছে কিনা? আপনাকে আমরা যেভাবে চিনি আধুনিক গান করছেন, তো তার বাইরে গিয়ে এক্সপেরিমেন্টাল কিছু করা হচ্ছে কিনা? কি করা হচ্ছে? কিছু ফোক প্যাটার্নের গান, এবং সেটাকে আসলে ফিউশন করতে গিয়ে আমরা অনেক সময় কনফিউশনে ভুগি। তো সেই ফিউশন বলবো না, বরং ফোক গানে একটা ট্রেন্ড চলছে, গাইছে সবাই। পুরোপুরি ফোক গান বলবো না, তবে নিজেদেরকে ভাঙা এবং গানের ধরনটা একটু চেঞ্জ করে নতুনভাবে কিছু একটা করার তাগিদটা আমাদের মধ্যেও আছে, এবং সেভাবে কিছু গান হচ্ছে অলরেডি, এবং সামনে কিছু গান আসবে এরকম। মহিন ভাই, একটু স্টেজের পারফরমেন্স নিয়ে এবার জানতে চাইবো। দেশের বাইরে তো পারফর্ম করা হয়েছে, সুযোগ হয়েছে। কোথায় কোথায় পারফর্ম করেছেন? আমার সুযোগ হয়েছে আসলে ইন্ডিয়াতেও গান গেয়েছি, সিঙ্গাপুরেও গান গেয়েছি, কিন্তু দেশের বাইরে একটা বিষয় সবচেয়ে বেশি মুগ্ধ করে আমাদেরকে বা আমাকে। আমরা বাংলাদেশে বিভিন্ন স্টেজে যখন গান গাই, কি ধরনের গান গাইবো, কার গান গাইবো, বা নিজের কোন কোন গানগুলো গাইবো, এই ভাবনাগুলো কিন্তু বেশি থাকে। কিন্তু দেশের বাইরে গান গাওয়ার ক্ষেত্রে বড় যে সুবিধাটা কাজ করে, যে সেখানে আপনি যা গাইবেন দর্শক সেটি শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, বিশেষ করে দেশের গান, যেহেতু তারা দেশটাকে ছেড়ে সেখানে অনেকটা সময় ধরে থাকে, দেশটাকে ছুঁতে পারে না, দেশের মানুষকে দেখতে পারে না। এবং অনেক জায়গায় দেখেছি যে দর্শকরা না, আপনি যখন দেশের গান গান, অঝরে তারা কাঁদতে থাকেন। এই দেশপ্রেম আসলে আমাদের অনেকে আলাদা। একদম একটু দেশের গানের কথা যেহেতু বললেন, একটু শুনি একটা গান, আপনার পছন্দের কোনো গান হয়ে যাক। জীবনের জয় গানে জাগো, আগামীর আহ্বানে জাগো,
জীবনের জয়গানে জাগো, আগামীর আহ্বানে জাগো, বাংলাদেশের দামে মানুষের সংগ্রামে শান্তির সন্ধানে জাগো, জাগো 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 জাগো, জীবনের জয়গানে জাগো, অতীতকে ছুঁড়ে ফেলে চেতনার বীজ ঢেলে সামনে এগিয়ে যেতে হবে স্বাধীন প্রাণের গৌরবে, বিশ্ববিনার তারে সমতার ঝংকারে জীবনের সংগ্রামে জাগো, জাগো জাগো, জীবনের জয়গানে জাগো, আগামীর আহ্বানে জাগো, বাংলাদেশের দামে মানুষের সংগ্রামে জীবনের সন্ধানে জাগো, জাগো 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 জাগো। এই গানে গীতিকার শ্রদ্ধেয় গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান, সুর আলী আকবর রূপু। চমৎকার একটি গান। এবং মঈন ভাই আসলে দেশের গান না যে কোনো সিচুয়েশনে যে কোনো সময় আসলে এত দারুণভাবে আমাদেরকে উজ্জীবিত করে, সেটা বলারই অপেক্ষা রাখে না। এবং দেশের গান গাইতে গেলেও শিল্পীদের অন্যরকম একটি আবেগ কাজ করে, বিশেষ করে আমারও নিশ্চয়ই কাজ করে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, দেশের গান গাইতে গেলে হয় কি যে আমরা তো পেশাদার শিল্পী, কিন্তু দেশের গান গাওয়ার ক্ষেত্রে আসলে মানে আর্থিক বিষয়টা খুব একটা ডিপেন্ড করে না বা ভ্যারি করে না যে দেশের গান গাইতে গেলে এই ডিমান্ডে না, দেশের গান অন্যরকম একটা আবেগ কাজ করে। এটি আসলে আপনি কোনো বাক্য দিয়ে শব্দ দিয়ে এই আবেগটাকে আসলে প্রকাশ করা সম্ভব নয়। মুম্বাই এখন যখন গান গাইছেন, আপনি তো যেহেতু অনেকটা বড় হওয়ার পরে আসলে হাতে কলমে গানটা শেখা শুরু করেছেন, আগে তো শুনে শুনে শেখা, এখন কখনো মনে হয় কিনা যে একদম ছোটবেলা থেকে যদি সেই রেওয়াজটা বা সেই সবসময় মনে হয় হাতে কলমে শিখতে পারতাম তাহলে অন্যরকম কিছু হতো? সব সময় মনে হয় যে যদি আরো আগে থেকে শেখার সুযোগটা পেতাম এবং যদি ওই চর্চাটা করার সুযোগ পেতাম, প্রপার চর্চাটা, যেটি হয়তো বা এই বয়সে এসে বা এই সময়ে এসে করার সুযোগ আমাদের খুব একটা হয়ে ওঠে না। কিন্তু একজন শিল্পীর অবশ্যই সেই চর্চাটা করা উচিত এবং গান গাইলে অবশ্যই চর্চাটা করা উচিত। রেওয়াজ কি করছেন এখন নিয়মিত? দুজন মিলে করা হয় নাকি? হ্যাঁ, করা হয়। কোন সময়টাতে দুজন একসঙ্গে রেওয়াজ করা হয়? এই ক্ষেত্রে একটু দুইজনের মতো পার্থক্য আছে। যেমন আমি সবসময় সকালে করাটা প্রেফার করি বা এটা আমার অভ্যাস, ওর ক্ষেত্রে অভ্যাসটা হলো সন্ধ্যায় বা রাতে। কিন্তু কিছু কিছু সময় যখন একসাথে প্র্যাকটিসটা হয়, কোনো দিন ধরো সকালে হলো না বা ওর রাত্রে হলো না, সকালে করতে হচ্ছে, হ্যাঁ একসাথে হয় খুঁটিনাটি যে এই রেওয়াজটা তুমি করো, এই রেওয়াজটা আমি করি, দেখি তো আসো একসাথে করি কেমন হয়, হয় একসাথে। আচ্ছা, অনেক ধন্যবাদ মঈন ভাই, ভীষণ ভালো লাগছিল গল্প করতে। সর্বশেষ একটু জানতে চাই সামনের পরিকল্পনা, সেটা লেখালেখি এবং গান দুটো নিয়ে। সঙ্গীত নিয়ে খুব বেশি পরিকল্পনা করে আমি কখনো এগোই না, যেহেতু সঙ্গীতটা নেশা, পেশা, ভালোবাসা, ভালো লাগার জায়গাটা, সঙ্গীতটার সাথে বসবাসটা করতে চাই। আর লেখালেখি যেহেতু আলাদা একটা ভালো লাগার বিষয়, আমার বাচ্চাদের নিয়ে কাজ করতে পছন্দ করি, এটিও থাকুক। অনেক শুভকামনা থাকলো, ভীষণ ভালো লাগছিল গল্প করতে। অনেক ধন্যবাদ মঈন ভাই আজকে আসার জন্য। ধন্যবাদ। আমরা কিন্তু বিদায় নিচ্ছি না, একটা গান শুনতে শুনতে বিদায় নিব, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। দর্শক দেখছিলেন ভালোবাসা প্রাণে প্রাণে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি তবে গান শুনতে শুনতে। মঈন ভাই, আমার নিজের গান একটি গাই। এই গানে গীতিকার শ্রদ্ধেয় মিলন খান, সুরকার আলামিন খান, গাও আমার। আমি ডাকলেই তোমার সময় হয় না, মহাব্যস্ততার গান গাও। আমি ডাকলেই তোমার সময় হয় না, মহাব্যস্ততার গান গাও। এ কেমন ভালোবাসা, এ কেমন ভালোবাসা, বলো তো বন্ধু তুমি কি চাও। আমি ডাকলেই তোমার সময় হয় না, মহাব্যস্ততার গান গাও। কাছে যদি নাই বা আসো,
ভালোবাসার কি দরকার, সেই ভালো চলো পর হয়ে যাই, ভেঙে দিয়ে পারো পার। আমি ডাকলেই তোমার সময় হয় না, মহাব্যস্ততার গান গাও। এ কেমন ভালোবাসা, এ কেমন ভালোবাসা, বলো তো বন্ধু তুমি কি চাও। আমি ডাকলেই তোমার সময় হয় না, মহাব্যস্ততার গান গাও।